This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রথমে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। যথেষ্টই চাপে ছিল ইউনূসের সরকার। এই মুহূর্তে কিন্তু চাপ তাদের আরো বেড়ে গেল। সাহায্য এবার বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করে দিল ট্রাম্প সরকার। স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা, কৃষি একাধিক খাতে 90 দিনের জন্য সাহায্য বন্ধ। চাপে পড়ল প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য পিপল অর্থ সাহায্য করে থাকে। তার পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখবার জন্য সেখানেও কিন্তু টাকা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এই সুবিধা আর পাবেন না মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। সাহায্য বন্ধ করে দিল। সমস্ত প্রজেক্টেই আপাতত সাহায্য বন্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে থাকে আমেরিকা। এর ফলে কিন্তু এমনিতেই অর্থনীতি নিয়ে যথেষ্ট চাপে আছে। যতই তারা পাকিস্তানকে তাদের অত্যন্ত বন্ধু দেশ বলে মনে করুক না কেন, ভারতের হাত ছেড়ে পাকিস্তানের হাত ধরছে। এবং যে বর্ডার, ইন্দো এবং বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারগুলিতে বিজিবির পাশাপাশি পাকিস্তানের যে সোলজার, তাদের উপস্থিতিও কিন্তু টের পাওয়া যাচ্ছে। নজর রাখছে ভারত। তত এর পাশাপাশি কিন্তু তারা যদি মনে করে থাকে যে পাকিস্তানকে শত্রু দেশ মনে করলে তাহলে, এবং পাকিস্তানের কিছু কিছু নেতা মনে করেছে আমাদের কাছে অ্যাটম বোমা, মানে তো আপনাদের কাছে অ্যাটম বোমা রয়েছে, আপনারা ইউজ করতে পারেন, আমরা একদম চোখ উবড়ে নেবো আপনাদের দিকে কেউ যদি তাকায়। যতই ভালো ভালো কথা বলুক না কেন এবং যতই প্রফেসর ইউনূসের মন সেখানে গলে যাক না কেন, পাকিস্তান কিন্তু এরপর সেই রক্তচক্ষু দেখাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার। দেবাশিস বাবু, কতটা চাপে পড়ে গেল মার্কিন এই যে নিষেধাজ্ঞা, আর্থিক নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর, কতটা চাপে পড়লো এই মুহূর্তে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? হ্যাঁ, নমস্কার। আমি যেটা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে উনি চাইছেন যে আগামী 3 মাসের জন্য ওনার যে সমস্ত ফরেন এইড বা বিদেশি যে সহায়তা বিভিন্ন দেশকে দেওয়া হয় সেটাকে আবার পুনর্মূল্যায়ন করা হবে এবং আমেরিকার যে আদর্শ, তাদের যে স্বার্থ তার সঙ্গে সংযুক্ত আছে কিনা সেটা তারা দেখবে। এবং বাংলাদেশকে যে আর্থিক সহায়তা, সেটাতে আমরা জানতে পারছি যে আমেরিকান যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যেটাকে আমরা ছোটভাবে বলি ইউএস এইড বা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, তারা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে এই যে তাদের যে চুক্তি, সেই অনুযায়ী তারা সহায়তা করছে বিভিন্ন খাতে, তাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা সহায়তা করছে। এবং 2021 থেকে 2026-এ এই সহায়তা অনুযায়ী তাদের প্রায় 954 মিলিয়ন আমেরিকান ডলার তারা অর্থ সাহায্য দেবে এই আশ্বাস দিয়েছিল। এবং ইতিমধ্যেই তারা বাংলাদেশ 425 মিলিয়ন আমেরিকান ডলার অর্থ সাহায্য পেয়েছে। আরো অনেক পৃথিবীর নানান দেশ থেকে অর্থ সাহায্য আসে। এবং আমরা গবেষণায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 1990 সালে তাদের যে উন্নয়ন প্রকল্পে যে মোট ব্যয় হতো তার প্রায় 100%ই আসতো এই বিদেশি সহায়তা থেকে। এবং সেটা আস্তে আস্তে তারা দেখাচ্ছে, গবেষণাপত্র দেখাচ্ছে 2013-তে সেটা কমে প্রায় 40% হয়েছে। অর্থাৎ বাংলাদেশ দেখাচ্ছে তাদের নির্ভরশীলতা বিদেশি সহায়তার উপর কমেছে। কিন্তু আমি অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার যে গবেষণাপত্র তাতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু 2006 থেকে 2018 ওই সময়কালে তাদের যে জাতীয় আয় তার প্রায় 1 থেকে 2%ই ওই প্রায় স্থির। তারা কিন্তু বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। এবং সবচেয়ে বিপজ্জনক যে চ্যালেঞ্জ যেটা আপনি বললেন, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিদেশি মুদ্রা ভান্ডার, সেটা কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে। এবং 2023-24-এ তাদের যে বিদেশি আয় অর্থাৎ রপ্তানি থেকে তাদের যে আয়, যার প্রায় 80%ই আসে কিন্তু তাদের গার্মেন্ট যে বস্ত্র, তৈরি বস্ত্র রপ্তানি থেকে, সেটা কিন্তু সেই রপ্তানির যে বাজার সেটা সংকুচিত হচ্ছে। এটা বিরাট প্রবলেম। বাংলাদেশে দেখা দিয়েছে বেকারত্বের সমস্যা, বাংলাদেশে মুদ্রাস্ফীতি তীব্র হয়েছে এবং বাংলাদেশ কিন্তু বারবার এই প্রাকৃতিক দুর্যোগে মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবং এই যে সমস্যা, এই যে নানামুখী সমস্যা, তার সঙ্গে কিন্তু তার স্বাস্থ্য এবং শিক্ষা, যেটা হচ্ছে একটি দেশের উন্নয়নের যে মূল চাবিকাঠি, সেটা যুক্ত হয়েছে। যার ফলে আমার মনে হয় এই যে স্তব্ধ হয়ে গেল, এই যে 3 মাসের জন্য যে তাদের যে বিদেশি সহায়তা আমাদের ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী যে স্তব্ধ হয়ে যাওয়া, তাতে বাংলাদেশের আর্থিক যে প্রগতির যে যে ধারা, সেটা কিন্তু যথেষ্টই আঘাতপ্রাপ্ত হবে। এবং আমার মনে হয় তার সঙ্গেও আরেকটা জিনিস হয়তো সেটা আপনারা আলোচনা করবেন, বাংলাদেশের যে আর্থিক যে সংস্কার, যেটাকে আমরা ফিসকাল রিফর্ম বলি, আর্থিক ক্ষেত্রে যে সংস্কার যেটা ভারতবর্ষে আমরা দেখি, বাংলাদেশে কিন্তু সেই ধরনের সংস্কারের ফলে নিজস্ব যে রেভিনিউ, নিজের যে সরকারের যে কোষাগার থেকে আয় বাড়ানো, সেই রকম কিছু উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এবং তার সঙ্গে কিন্তু বাংলাদেশের, আমি বহু গবেষণাপত্র পড়েছি, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে তাদের অবস্থা খুব খারাপ সাম্প্রতিক অবস্থায়, এবং তাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে যে বিদেশি মুদ্রার পরিমাণও কমে আসছে, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ঋণ দিয়েছে তার উপরে এত করাপশন, এত দুর্নীতি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আমি দেখতে পাচ্ছি গবেষণাপত্র, এবং তাদের বাংলাদেশের লেখা গবেষণাপত্র পড়েছি। এই সমস্ত চ্যালেঞ্জগুলো তাদের সামনে রয়েছে। ফলে আমার মনে হয় যে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা আরেকটা তো আপনাদের জানাচ্ছি, এটা তো হচ্ছে আমেরিকান একটি সংস্থা, তার সঙ্গে IMF থেকে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে প্রায় 4.7 বিলিয়ন আমেরিকান ডলার তারা ঋণ নিয়েছে। এবং তার সঙ্গে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, IMF কিন্তু প্রচুর শর্ত দিয়েছে বাংলাদেশকে, যে তোমাদের যে বাজেট যে ঘাটতি সেটা কমাতে হবে, তোমাদের এই নিজস্ব যে আয়, মানে সরকারের যে আয় সেটা বাড়াতে হবে ইত্যাদি। তাহলে আমার মনে হয় বাংলাদেশ যে প্রসেসে ছিল, এবং ইউনিস গভর্নমেন্টের মানে এই যে তত্ত্বাবধায়ক যে সরকার, তাদের সামনে বর্তমান যে ক্রাইসিস, যে সমস্যাগুলো রয়েছে, সেটা আরো বেশি প্রকট হবে বলে আমার মনে হয়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ দেবাশিস মজুমদারের সঙ্গে, এবং তার থেকে আপনারা শুনলেন, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, ট্রাম্প সরকার আসতে চাপে পড়ে গেল, তারা প্রহর গুনছিল, কিন্তু এই মুহূর্তে সেই তাদের যে আশঙ্কা ছিল সেটাই বাস্তবায়িত হলো। পরিষ্কার, আগামী 90 দিন কোনো রকমভাবে আর্থিক সাহায্য করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চাপ বাড়ল বাংলাদেশের ওপর। কেন চাপ? তার কারণ শিক্ষা, পরিবেশ, কৃষি বিপুল অর্থ সাহায্য করে থাকে এই জায়গায় দাঁড়িয়ে, এবং পাশাপাশি রোহিঙ্গাদের রাখার জন্য টাকা দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার R.K. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, এই মুহূর্তে কতটা চাপ বাড়লো? আমার মনে হয় ইউনুসের চিন্তা ভাবনাটা দেশের অর্থনীতি নিয়ে নয়, বরং রাজনীতি নিয়ে। আপনার কি মনে হয় শ্রীবাস্তবজি? নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। প্রফেশনাল যখন ইন্টারিম গভর্নমেন্টে হেড হয়ে এসেছিলেন, তখন ওনার একটাই কোয়ালিফিকেশন ছিল যে উনি একটা মাইক্রো ফাইন্যান্স এক্সপার্ট, উনি ইকোনমিস্ট, উনি ওয়ার্ল্ড পিস প্রাইজ পেয়েছেন, আর ওনার আজকে বাংলাদেশের ইকোনমিটা ভালো হবে, রাইট? আজকে 5 মাস হতে চলেছে, কিন্তু ওরকম কিছু হয়নি, ওর পলট হয়ে গেছে। গত রোববার মানে গতকাল যেটা হয়েছে ওটা আমরা বলি ব্লাডি সানডে, এটা ইংরেজিতে কথা হয়, এটা বলে ব্লাডি সানডে। তার মানে গত রবিবারে যে বাংলাদেশ আর আমেরিকার মাঝখানে যা হলো, এটা বাংলাদেশের জন্য আর্থিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেকই খারাপ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই বাংলাদেশ ওনার একটা টার্গেটে ছিলেন। কেন যে এই ইলেকশন টাইমে আমাদের প্রফেসর ইউনুস কি করেছিলেন, ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড পার্টিকুলারলি হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে অনেক অর্থ সাহায্য করেছিলেন, প্লাস যতগুলো বাংলাদেশের মানুষ ছিলেন, যতগুলো আমেরিকান যারা ছিলেন, আমেরিকাতে যেত বাংলাদেশি লোক ছিলেন যারা এলিজিবল ফর ভোটিং, ওদেরকে বলেছিলেন যে ডেমোক্রেটিক কান্ট্রি যিনি কামলা হ্যারিস ছিলেন ওনাকে ভোট দিতে, রাইট? কিন্তু ট্রাম্প এই কথাটা জানতেন, বারবার এনাকে ওয়ার্নিং দিয়েছিলেন। আর যদি মনে আছে তাহলে আপনি জানবেন, অক্টোবর মাসে ডোনাল্ড ট্রাম্প ইভেন বলেছিলেন যে বাংলাদেশে হিন্দু বাঙালির উপরে যা হচ্ছে কি নাম প্রতারণা হচ্ছে, ওটা খুব ভালো জিনিস নয়। তাই জন্য এনাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর গতকাল উনি নিজের প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স দিয়ে এটা সব করে দিলেন, যেটা কেউ চিন্তা করতে পারো না, কেউ ভাবনা করতে পারতো না। সর্বপ্রথম উনি কি করলেন, যে সিআইএ স্টেশন অফিসার যে আপনার মোহাম্মদ ইউনুস,
আর বাংলা বা ইউএস গভর্নমেন্টের যে উনি কোঅর্ডিনেট করতে, ওনার নাম ছিল ডোনাল্ড নুকে সরানো হলো। ডোনাল্ড নুকে ওনাকে ওনার চাকরি বাতিল করে দেওয়া হলো ফ্রম মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওদের যেটা বলা হয়, ওনাকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল। তার মানে একটা ইম্পর্টেন্ট যিনি এলাই ছিলেন, যিনি পাকিস্তান এন্ড বাংলাদেশ ইনক্লুডিং ইন্ডিয়া, ডোনাল্ড নু একটা সিনিয়র ফাংশনারি যিনি কোঅর্ডিনেট করছিলেন, উনি চলে গেলেন। তারপর ধাপে ধাপে কি করেছে, একই অর্ডিন্যান্সে, একই চিঠিতে আমেরিকায় কি করেছে, সর্বপ্রথমে ওরা ওদের যে রোহিঙ্গিয়াদের জন্য অ্যাবাউট 2000 কোটি ইউএস ডলার যেটা স্যাংশন করেছিল, ওটা বন্ধ করলো। ওদের এগ্রিকালচার ডেভেলপমেন্টের কাজের জন্য বন্ধ করলো। গুড গভর্নেন্সের জন্য যে পয়সা ছিল ওটা বন্ধ করলো। এইসব যে পয়সাগুলো ছিল, গুড গভর্নেন্স এন্ড অল, এটা ছিল আপনার, এটা আস্তে আস্তে অ্যান্টি হাসিনা, প্রাইম মিনিস্টার হাসিনা শেখের আগেনস্টে যেটা মুভমেন্ট যে তৈরি করা হয়েছিল, ওর ফাইন্যান্সের জন্য এসব দরকার পড়েছিল। না, এখন তো বোঝা যাচ্ছে না। এখন কিন্তু বোঝা যাবে যখন এদের এই যে ফরেস্ট রিজার্ভ আছে, যেটা খুবই নট ইন আ ভেরি হেলথি স্টেট, এরা তো বেশি ফরেস্ট রিজার্ভ, এদের যে বিজনেস আছে লাস্ট 5 মান্থে, এটা বিজনেসটা বাংলাদেশে, আমাদের বাংলাদেশের বিজনেসটা গড়ে তুলতে পারেনি এরা। আর এই ফরেস্ট রিজার্ভের উপর ওর ইম্প্যাক্ট হয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ উইচ বাংলাদেশের যে পারচেজিং পাওয়ার আছে নেক্সট 3 to 4 মান্থ থাকবে যদি এরা ভালো কিছু করতে পারে না। আরো একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে, যে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি যেটা ছিল, যা বিজনেস ছিল, যেটা যার মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম ফরেক্স আর্নিং হতো, প্রফেসর কি করেছেন, চায়নার সঙ্গে একটা সিক্রেট মিটিং করে ওদের সঙ্গে মানে ওরা কিছু পার্সেন্টেজ নিয়ে তোলাবাজি করে ওরা পুরো গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা আছে ওটা চায়নাকে দিয়ে দিচ্ছেন। তার মানে কি হলো? তার মানে হলো কি বাংলাদেশে যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যেটা প্রোডাকশন হতো, ওটা ফ্যাক্টরি গুলো বন্ধ আছে। এরা চায়না থেকে মাল আনাচ্ছে, ওর বলে বাংলাদেশ একদম। এই কারণেই আমি প্রথমেই আপনাকে প্রশ্নটা রেখেছিলাম যে অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট নয়, বরং পলিটিক্যাল ডেভেলপমেন্টের পথে এগোতে চাইছে, কিন্তু সেটা সম্পূর্ণ রং, একেবারে ভ্রান্ত তাদের নীতি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মিস্টার শ্রীবাস্তব। কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে।